আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এলডিসি নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা এলডিসি কী জিনিস এটা তো আমরা সবাই জানি। এখন একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই যে আংটার্ড যেটাকে বলি, এটা হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, তাই না? এইটা গঠিত হয় হচ্ছে 1964 সালে। এইখানে দেখেন, ট্রেড মানে হচ্ছে বাণিজ্য, আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে বাণিজ্যের বাণিজ্য করা একটা দেশের, এবং সেই দেশটার হচ্ছে ডেভেলপমেন্টের জন্য কাজ করে হচ্ছে এই যে আংটার্ড। এখন এইটার যে একটা সম্মেলন হয়, সম্মেলনের মধ্যে বসে কিছু দেশ আছে, তারা বলে যে এই যে 1944 সালে যে তৈরি হয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাংক আর হচ্ছে আইএমএফ, এইগুলো সাধারণত এই দেখেন ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এইখানে যে নীতিটা গ্রহণ করা হয় সেইটা সাধারণত কিসের জন্য? এই যে বিশ্ব ব্যাংক বা আইএমএফের এগুলা দেশ বা উন্নত দেশগুলোর সুবিধার জন্য। হ্যাঁ, এই যে বলা হচ্ছে বিশ্ব ব্যাংক এবং আইএমএফে যে নীতিগুলো তৈরি করা হয় সেগুলোর সুবিধাগুলো নেয় হচ্ছে সব উন্নত কান্ট্রিগুলো। তখন কি করলো, এর সম্মেলনের মধ্যে এই যে 77টা দেশ মিলে একটা গ্রুপ তৈরি করলো, তার নাম দিল G77। এবং এই দেশগুলো হচ্ছে সব উন্নয়নশীল দেশ, এই দেশগুলো সব হচ্ছে উন্নয়নশীল দেশ। তারা কি করলো, তারা একটা গ্রুপ তৈরি করলো। গ্রুপ তৈরি করে তারা এখন কি করবে, এই যে জাতিসংঘের যে সাধারণ পরিষদে তারা শুধুমাত্র নিজেদের দেশের উন্নয়নের জন্য তারা হচ্ছে দাবি উত্থাপন করবে এই দেশগুলোর। হ্যাঁ, আংটার্ড কিন্তু কি করে, আংটার্ডের কাজ, এটার কাজ হচ্ছে একটা দেশের একটা হচ্ছে এই যে ট্রেড বাণিজ্যের এবং উন্নয়নের জন্য পলিসি মেকার, তারা পলিসি তৈরি করে, নীতি তৈরি করে। কিন্তু G77 কি করে, শুধুমাত্র নিজেদের দেশগুলা, যে নিজের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে, বর্তমানে কিন্তু G77-এর দেশ হচ্ছে 135টা। এই দেশগুলো শুধু তাদের কি করবে, অভ্যন্তরীণ যে সমস্যা তাদের উন্নয়নের জন্য বা তাদের বাণিজ্যের জন্য তারা সুপারিশ করবে বা আবেদন করবে। এটা হচ্ছে এইটার হলো কাজ G77-এর। এটা হচ্ছে এদের কাজ আলাদা, এদের কাজ আলাদা। এটা 1964 সালে গঠিত হয়। এর সম্মিলনে এটাও গঠিত হয় 1964 সালে। হ্যাঁ, G77। এখন এই G77 যে উন্নয়নশীল কান্ট্রিগুলো নিয়ে গঠিত, এইগুলান থেকে আবার কিছু সংখ্যক দেশকে 1971 সালে গিয়ে, এই যে 1971 সালে গিয়ে কিছু সংখ্যক দেশকে কি করা হয়, আলাদা করে তাদের কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন মনে করেন কিছু দেশের মাথাপিছু আয় যদি একবারে কম হয়, মোটামুটি ওই সময় হিসাব করা হয়েছিল যে $900 কম যদি কোনো দেশের মাথাপিছু আয় হয়, তারপরে অর্থনৈতিক বহুমুখীকরণের অভাব হয়, সেই দেশগুলোকে সাধারণত এই এলডিসিভুক্ত করা হয়। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা জানি যে একটা বিষয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কার সম্পর্ক? টাকার সম্পর্ক, তাই না? তাহলে ওয়ার্ল্ড ব্যাংক একটা দেশের আয়ের উপর ভিত্তি করে একটা পৃথিবীর দেশগুলোকে 4টে ভাগে ভাগ করে। একটা হচ্ছে দেখুন নিম্ন আয়ের দেশ, একটা হচ্ছে নিম্ন মধ্য আয়ের দেশ, একটা হচ্ছে উচ্চ মধ্য আয়ের দেশ, আর একটা হচ্ছে উচ্চ আয়ের দেশ। তাহলে ব্যাপারটা কি হলো, এখানে আয়ের উপর ডিপেন্ড করতেছে, আয়ের উপর ডিপেন্ড করে একটা দেশের মাথাপিছু আয়ের উপর ডিপেন্ড করে এই যে ওয়ার্ল্ড ব্যাংক পৃথিবীর বিশ্বের দেশগুলোকে 4টে ভাগে ভাগ করে। এখন এইখানে যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক 4টে ভাগে ভাগ করছে আয়ের ভিত্তিতে, তখন জাতিসংঘ কি করলো, জাতিসংঘ তো শুধু আয়ের উপর ডিপেন্ড করতে পারে না, একটা দেশের সার্বিক অবস্থা বিবেচনা করার জন্য তারা দায়িত্ব দিল হচ্ছে ইকোসককে। ইকোসক কি করে দেখেন, ইকোসক এতটুকুর নাম হচ্ছে ইকোনমিক, এটা হচ্ছে সোশ্যাল, এটা হচ্ছে কাউন্সিল। তাহলে কি হলো, ইকোনমিক, সোশ্যাল, কাউন্সিল, 3টে জিনিস এখানে নির্ভর করে, অর্থনৈতিক সামাজিক পরিষদ।
এরা হচ্ছে আয়ের পাশাপাশি, অর্থনীতির পাশাপাশি সামাজিক বিষয়টাকেও বিবেচনা করে একটা দেশের আবার 3টে ভাগে ভাগ করলো জাতিসংঘের ইকোসক অনুযায়ী 3টে ভাগে একটা দেশের, পৃথিবীর দেশগুলোকে 3টে নাম দেওয়া যায়। একটা হচ্ছে উন্নত দেশ, একটা হচ্ছে উন্নয়নশীল দেশ, আর একটা হচ্ছে অনুন্নত দেশ, স্বল্প উন্নত দেশ বা অনুন্নত দেশ, স্বল্প উন্নত দেশ। এখন দেখেন এই যে স্বল্প, এই যে এটার ইংরেজি লিস্ট, লো কথা থেকে লিস্ট কথাটা আসছে। লিস্ট, এই যে উন্নত মানে হচ্ছে ডেভেলপমেন্ট, আর এই যে সি মানে হচ্ছে কান্ট্রি। তাহলে যদি সি মানে যদি কান্ট্রি হয়, COUNTRY, তাহলে কি হলো সংক্ষেপে LDC, পূর্ণ এই প্রথম অক্ষরটা নিয়ে, তাই না? LDC। এই LDC হচ্ছে স্বল্প উন্নত দেশগুলা। এই LDC গঠিত হইল 1971 সালে। তখন কিন্তু এর সদস্য দেশ ছিল মাত্র 25টা। তখন সদস্য দেশ ছিল মাত্র 25টা। ধীরে ধীরে বাড়তে এর সদস্য দেশগুলো হয়ে যায় কিন্তু কয়টা? 55টা। ইকোসকের একটা শাখা আছে, এই যে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে এই যে CDP। CDP ইকোসক কিন্তু এই শাখাকে এই দায়িত্বটা দিয়ে রাখছে, কারণ এরাই কাজগুলো করে। এই যে হচ্ছে এই যে একটা দেশ LDC ভুক্ত হবে কি হবে না। CDP হচ্ছে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। তাহলে কি মানে এই যে উন্নয়ন পলিসির জন্য যে কমিটি, সেটাই হচ্ছে সিডিপি। কি করে? একটা দেশের তালিকা নির্ধারণ করে এবং সেই দেশটা কিছু শর্ত আছে, সেই শর্তগুলোর উপর ডিপেন্ড করে সেই দেশটাকে কি করে? LDC ভুক্ত করে, মানে স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত করে। তাইলে সর্বোচ্চ দেশ কয়টা ছিল? 52টা ছিল। অলরেডি 8টা দেশ কিন্তু LDC থেকে বের হয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু নৈবেত্তিকে আসে। আবার বর্তমান LDC ভুক্ত দেশ এখন পর্যন্ত আছে 44টা। সর্বশেষ LDC থেকে বের হওয়ার দেশ, তার নাম হচ্ছে সাও টোম ও প্রিন্সিপে। তাহলে এটা গেল। এবং এই যে এইটা 44টা যে বর্তমান দেশ আছে, এইখান থেকে কিন্তু বাংলাদেশও বের হয়ে যাবে 2026 সালে। আমরা জানি দেখেন 71 সালে LDC গঠিত হয়, 1975 সালে বাংলাদেশ LDCর অন্তর্ভুক্ত হয়, ভুক্ত হয়, এবং 2018 সালের 16ই মার্চ বাংলাদেশ LDC থেকে উত্তরণের শর্তগুলো পূরণ করে। সেই জন্য 2024 সালে তার বের হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে একটু পিছিয়ে 2026 সালের 24শে নভেম্বর LDC থেকে বের হবে বাংলাদেশ। এবং বাংলাদেশের সাথে সাথে আরও কিছু দেশ কিন্তু LDC থেকে বের হবে। সেই দেশগুলোর নাম হচ্ছে, মনে করেন 2026 সালে বের হবে, সেটার নাম হচ্ছে নেপাল, তারপরে হচ্ছে লাওস, তারপরে হচ্ছে একটা হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ। তাহলে এই দেশগুলোও কিন্তু কি হবে? বের হবে 2026 সালে বাংলাদেশের সাথে সাথে। তাহলে আমরা এখান থেকে MCQ যেটা জানি যে 1975 সালের দেশ ছিল, LDC ভুক্ত দেশ ছিল 25টা এবং সর্বোচ্চ দেশ ছিল 50টা। অলরেডি 8টা দেশ কি হয়েছে? বের হয়ে গেছে কি থেকে? LDC থেকে। এবং সর্বশেষ বের হয়ে গেছে, তার নাম হচ্ছে সাও টোম ও প্রিন্সিপে। এবং বাংলাদেশ বের হবে 2026 সালে এবং 24শে নভেম্বর। এবং LDC থেকে বের হওয়ার শর্ত পূরণ করেছে বাংলাদেশ হচ্ছে 16ই মার্চ 2018 সালে। এবং বাংলাদেশের সাথে সাথে নেপাল, লাওস এবং সলোমন দ্বীপপুঞ্জ, এই দেশগুলোও বের হবে 2026 সালে। এইটা হচ্ছে এই প্রাথমিক কথাবার্তা। এখন আপনি যে LDC থেকে বের হবেন, এর শর্তগুলো কি কি? এইখানে এই শর্তগুলো দেওয়া আছে। দেখেন শর্তগুলো কি বলা আছে? 3টা শর্ত এখানে দেওয়া আছে।
1 নম্বর শর্ত হচ্ছে জিএনআই। হ্যাঁ, জিএনআই বলতে মাথাপিছু আয়। তাহলে মাথাপিছু আয় একটা দেশের মাথাপিছু আয় 1230 ডলার হতে হবে বা তার বেশি হতে হবে, তাই না? এইখানে লেখা আছে। আর একটা 2 নম্বর শর্ত লেখা আছে কি? 2 নম্বরে লেখা আছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স 66+ হতে হবে। দেখেন এখানে বলা আছে হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, এটা কত হবে? 32-এর কম হতে হবে। তো এই তিনটা জিনিসকে আমরা একটু আলোচনা করব। দেখেন জিএনআই কি? জিএনআই হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম। গ্রোস ন্যাশনাল ইনকাম, এইটার সাথে একটু জিডিপিটাকে পার্থক্যটা বুঝতে হবে। জিডিপিটা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, তাই না? এখন দেখেন জিএনআই কিন্তু নাগরিকের সাথে সম্পর্ক, এতটুকু খালি আমি বলবো, তাহলে আপনার সহজে মনে থাকবে। আর জিডিপি কিন্তু কিসের সাথে সম্পর্কিত? সীমানার সাথে সম্পর্কিত। কিভাবে? দেখেন জিএনআই হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে। এটা একটা বাংলাদেশ, এটা মনে করেন বাংলাদেশের নাগরিক হতে হবে। এইটা হচ্ছে সে যদি দেশের বাইরেও ইনকাম করে সেটাও এই জিএনআই এর অন্তর্ভুক্ত হবে, দেশের ভেতরেও যেটা ইনকাম করবে সেটাও জিএনআই এর ভেতরে অন্তর্ভুক্ত হবে। তাহলে নাগরিকের উপর ডিপেন্ড করে, বাংলাদেশের নাগরিক সেটা পৃথিবীর যে কোথাও ইনকাম করুক সেটা জিএনআই এর অন্তর্ভুক্ত হবে। আর জিডিপি হচ্ছে দেশের অভ্যন্তরীণ সীমানার উপর ডিপেন্ড করবে, শুধুমাত্র দেশের ভিতরে যেটা থাকবে, মনে করেন দেশের ভিতরে এইখানে কিন্তু বাংলাদেশে যারা বিদেশি থাকবে তাদের হিসাব তারা বাদ যাবে। আর দ্বিতীয় কথা হলো এইখানে যারা বিদেশি নাগরিক থাকবে তাদের ইনকামটা কাউন্ট করা হবে, গণ্য করা হবে। কিন্তু জিএনআই এর ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক দেশে যারা ইনকাম করবে, বিদেশে যারা ইনকাম করবে, দুইটাই, কিন্তু বাংলাদেশের ভিতরে যারা বিদেশি নাগরিক আছে তাদের ইনকামটা কাউন্ট করা হবে না। এই হলো পার্থক্য। হ্যাঁ, তাহলে গ্রোস ন্যাশনাল ইনকাম মানে জাতীয় মাথাপিছু আয় যেটাকে, হ্যাঁ, মোট মাথাপিছু আয়। এই যে মাথাপিছু আয় একটা দেশের কত হতে হবে? এই যে 1230 ডলার, এইটা যদি হয় তাহলে ওই দেশটা কি হবে? এলডিসি থেকে বের হতে পারবে। 2 নম্বর কথা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স। দেখেন এখানে কি বলা হচ্ছে? হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স। এই অ্যাসেট কথাটা দেখলে একটা কথা মনে পড়ে যায় আপনাদের। দেখেন অ্যাস মানে হচ্ছে গাধা, অ্যাসের সাথে যদি ই যোগ করি আর টি যোগ করি তাহলে কি হয়ে যায়? সম্পদে পরিণত হয়ে যায়, তাই না? তাহলে একটা গাধা, এই গাধার সাথে যদি এডুকেশন যোগ করা হয়, এডুকেশন আর টিতে হলো ট্রান্সপারেন্সি মানে হলো স্বচ্ছতা, তখন সেটা সম্পদে পরিণত হয়ে যায়। তাহলে আমরা মানুষকে বিবেচনা করি কিসের মাধ্যমে? তার সার্টিফিকেটের মাধ্যমে, সে কি কতগুলো সার্টিফিকেট নিছে, কিন্তু এইটা কিন্তু সম্পদে পরিণত হয় না। ওই লোকটা দেশের জন্য হোক বা সমাজের জন্য হোক কখনো সম্পদ হয় না, কারণ তার মধ্যে যদি এডুকেশন আর ট্রান্সপারেন্সি না থাকে। অনেক বেশি সার্টিফিকেট নিয়েছে কিন্তু তার মধ্যে শিক্ষা এডুকেশন আছে কিন্তু ট্রান্সপারেন্সি নেই, স্বচ্ছতা নেই, নীতি নৈতিকতা নেই, আদর্শ নেই, তাহলে ওই লোকটা হচ্ছে দেশের সম্পদ না, হচ্ছে সমাজের জন্য কি বলবো, বলার ভাষা নেই। এই হলো বিষয়। হ্যাঁ, তাহলে অ্যাসেট হতে গেলে এডুকেশন থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। তাহলে এই জিনিসটা আমি এখানে দেখলেন হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স। অ্যাসেট বলতে ওনারা যে জিনিসটাকে বোঝায়, হ্যাঁ, মানব সম্পদ বলতে দুইটা জিনিসকে ওনারা বোঝায়, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে চিকিৎসা। তাহলে শিক্ষার মধ্যে কি কি কাউন্ট করা হয়? শিক্ষার মধ্যে 1 নম্বর যে জিনিসটা কাউন্ট করা হয় সেটা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক। প্রাথমিক প্লাস মাধ্যমিকে ভর্তির সংখ্যা, কতজন স্টুডেন্ট ভর্তি হলো সারা বাংলাদেশে বা একটা দেশের মধ্যে, এটা একটা সংখ্যা হিসাব করা হয়। 2 নম্বর যে হিসাব করা হয় বয়স্কদের
সাক্ষরতার হারটা হিসাব করা হয়, বয়স্করা কতটুকু কী পরিমাণ সাক্ষরতা আছে সেটা হিসাব করা হয়। তাহলে শিক্ষার ক্ষেত্রে এই জিনিসটা হিসাব করা হয়। চিকিৎসার ক্ষেত্রে একটা দেশে দেখা যায় যে শিশু মৃত্যুর হার কত, শিশু মৃত্যুর হার কত, তারপরে হচ্ছে মাতৃমৃত্যুর হার কত, মাতৃমৃত্যুর হার কত, তারপরে হচ্ছে অপুষ্টির হার কত, অপুষ্টি একটা দেশ অপুষ্টিতে ভুগতেছে কি না সেটা হিসাব করা হয়। তারপরে হচ্ছে প্রাথমিক চিকিৎসার যে সুযোগ সুবিধা সেটার হার কত, এই জিনিসগুলো হিসাব করে একটা দেশের হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স হিসাব করা হয়ে থাকে, তাই না? তাহলে আমরা মনে করি অ্যাসেট মানে টাকা, মানে সম্পদ মানে কি টাকাই শুধু বোঝায়, তা না। দেখেন বিদেশিরা কি হিসাব করে বা জাতিসংঘ কি হিসাব করে, একটা দেশের শিক্ষা, একটা দেশের চিকিৎসা কি মানের, সেটাই হলো অ্যাসেট ওই দেশের। তাহলে এইটা একটা হচ্ছে কি, এইটা হচ্ছে একটা দেশের জিডিপি থেকে বের হওয়ার আর একটা শর্ত। তাহলে 3 নম্বর শর্তটা দেখবো আমরা কি বলা আছে। 3 নম্বর শর্তটা কি বলা আছে, এটা হচ্ছে 1, এটা 2, আর একটা হচ্ছে 3। 3 নম্বরে বলা হচ্ছে এটা হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি, হ্যাঁ, ভালনারেবিলিটি, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। এইটা কি ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স হচ্ছে একটা দেশ মনে করেন যে স্বয়ংসম্পন্ন, হ্যাঁ, কিন্তু দেশটা নির্দিষ্ট একটা জিনিসের উপর ডিপেন্ড করে আছে। মনে করেন যে বাংলাদেশের কথা ধরি, বাংলাদেশে আমরা অনেক দিক থেকে এগিয়ে আছি বা অনেক সাইডে আমাদের ইয়ে আছে, কিন্তু ধরেন কথার কথা ধরলাম যে আমাদের শুধু পোশাক শিল্পের উপর মনে করেন যে আমরা ডিপেন্ড করে আছি। এখন যে দেশেই হোক, যে মহাদেশেই হোক, আমরা যে পোশাক শিল্পটা বিক্রি করতেছি, ওইটা যদি কোনো কারণে ওই বাজারটা নষ্ট হয়ে যায়, বাংলাদেশের কিন্তু কি হয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তার মানে বাংলাদেশের কি এই যে ইকোনমিক ভালনারেবিলিটি থাকবে তখন, মানে ওই দেশটা যে কোনো সময় মানে তার অর্থনীতিটা ধসে পড়তে পারে, এটা একটা বিষয়। এই ধরনের বিষয়গুলো হিসাব করা হয় যে ওই দেশটার কি অর্থনৈতিকভাবে ইকোনমিকভাবে ভালনারেবিলিটি আছে কি না, এটা একটা বিষয়। হ্যাঁ, একটা বিষয়ের উপর ওই জিনিসটার অর্থনীতি নির্ভর করে কিনা, তারপরে ওই দেশটার মানে একটা কি মানে ভৌগোলিক অবস্থান, মানে এমন একটা জায়গায় মনে করেন ওই দেশটা অবস্থিত, যে কোনো সময় জলবায়ুর কারণে ওই দেশটা কি হতে পারে, তার হচ্ছে পানির নিচে তলিয়ে যেতে পারে, বা ওই দেশটাতে ভূমিকম্প অনেক বেশি হয়, ওই দেশটাতে ঘূর্ণিঝড় অনেক বেশি হয়, বন্যা অনেক বেশি হয়, যে কোনো সময় ওই দেশের অর্থনীতিটা নষ্ট হয়ে যেতে পারে। এই ধরনের ব্যাপারগুলো হিসাব করা হয়। হ্যাঁ, হিসাব করে কে, এই যে সিডিপি, ইকোসকের দায়িত্ব দিচ্ছে সিডিপিকে। সিডিপি প্রতি 3 বছর পর এর উপর একটা জরিপ চালায়। জরিপ চালার পর যখন দেখে একটা দেশ এই শর্তগুলো পূরণ করতে পারতেছে, এই শর্তগুলোর মধ্যে যে কোনো 2টা শর্ত পূরণ করতে পারলে এবং সেটা টানা 6 বছর ধরে স্থায়িত্ব রাখতে পারলে আপনাকে সুপারিশ করবে সিডিপি ইকোসকের কাছে। ইকোসক তখন ওই জিনিসটা কি এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে উপস্থাপন করবে এবং তখন সেই জিনিসটা ওই দেশটাকে সুপারিশ করে এলডিসি থেকে বহিষ্কারের কি একটা আদেশ দেওয়া হবে বা এলডিসি থেকে বের হবে। এলডিসি থেকে বের হওয়ার কিছু সুবিধা অসুবিধা আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।